চারজন আছেন আমার লাইভে। আমি এখনই আমার প্রেজেন্টেশন শুরু করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ, যারা যারা আমার লাইভে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তার একটা সামারি দেখতে চাচ্ছি যে আমি কি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো ভেরিয়েবলস, স্ট্রিং টেমপ্লেট, কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট এবং ফাংশনস। তো যারা লাইভে আছেন, হ্যাঁ ক্লিয়ার শোনা যাচ্ছে না? জাওয়াত, থ্যাংক ইউ। হ্যাঁ আমি ভালো আছি জাওয়াত। তো আমি আমার প্রেজেন্টেশন আমি শুরু করতেছি। তো আমি যেটা বলবো যে কটলিন প্রোগ্রামিং যারা শুরু করতে চান বা যাদের কটলিন নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে অথবা যাদের আগ্রহ নাই, এই প্রেজেন্টেশনটি সবার জন্য। কারণ হলো কটলিন হলো একটা মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা আগে এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতাম যেটার একটা গতানুগতিক ধারা ছিল, কিন্তু এখন এবং ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেক দুর্বলতা ছিল। এই সমস্ত দুর্বলতাগুলো রিকভার করে নতুন করে এই ল্যাঙ্গুয়েজকে ডিজাইন করা হয়েছে, যার কারণে এখানে আগের তুলনায় পারফরমেন্স অনেক বেশি এবং ইররের পরিমাণও কম। যেমন এখানে $1 বিলিয়ন ইরর বলা হয় নাল পয়েন্টার এক্সেপশনকে। কটলিনে এই নাল পয়েন্টার এক্সেপশনকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করা হয়েছে। এবং আগে যেমন আমি একটু আমার নিজের কথাই বলবো যে আমরা প্রাতিষ্ঠানিকভাবে প্রথম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হাতেখড়ি হয় তা হলো সি প্রোগ্রামিং। তারপরে আমরা শিখেছি C++, জাভা এবং অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো যখন আমি সি শুরু করি বা সি শেখা শেষ হয়, তখন C++ শিখতে খুব একটা কষ্ট হয় নাই। কারণ কি, সি এর সাথে C++ এর অনেক মিলে আছে, শুধুমাত্র অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার ছাড়াই। আবার যখন C++ শেখা শেষ হয় তখন আমার জাভা শিখতে খুব একটা কষ্ট পেতে হয়নি। কারণ কি, কারণ ছিল যে জাভার সাথে C++ এর অনেক সাদৃশ্যতা ছিল, যার কারণে আমরা খুব ইজিলি C++ শেখার ফলে ওই নলেজ দিয়ে আমরা জাভাটাকে শিখতে পেরেছি। যখন আমার জাভা শেখা শেষ হলো, দেখা যাচ্ছে যে আমি C# শিখি। তো C# শেখার ক্ষেত্রেও আমার খুব একটা বেগ পেতে হয়নি। কারণ হলো যে জাভার যে নলেজটা আছে ওই নলেজটাকে ব্যবহার করে আমি C# শিখতে পেরেছি। কিন্তু বর্তমানে যে কনসেপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, যেমন কটলিন, আবার iOS এর ক্ষেত্রে সুইফট, জাভার ক্ষেত্রে কটলিন, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শেখা শুরু করার ক্ষেত্রে আমরা যদি ওই চিন্তা মাথায় রাখি যে আমি জাভা জানি, জাভার মতোই তো কটলিন হবে, ব্যাপারটা একদমই তা না। ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন এবং এখানে নতুন কিছু কনসেপ্ট এবং ভিন্ন কিছু কনসেপ্ট নিয়ে আসছে, যার ফলে এগুলো শেখার ক্ষেত্রে আমাদের এই প্যারামিটারগুলোই মাথায় রাখতে হবে, এই বিষয়গুলোই। এবং এখানে খুঁটিনাটি আরো অনেক বিষয়, অনেক ডিপে পড়াশোনা করতে হবে এবং জানতে হবে, তারপরে এই কটলিনে ভালো কাজ করা যাবে। আমি সিতে যে ভেরিয়েবলের কনসেপ্ট নিয়ে কাজ করছি বা C++ বা C# বা জাভাতে, সেই কনসেপ্ট এখানে কাজ করবে না। ঠিক একইভাবে আমি C# বা জাভাতে যে সুইচ কেস নিয়ে কাজ করেছি, সেই কনসেপ্ট এখানে কাজ করবে না। এখানে তার ওই কনসেপ্টগুলো আছে বা কিছু কনসেপ্ট ওখান থেকে বাদ দেওয়া হয়েছে, এখানে এসে নতুন কিছু কনসেপ্ট এখানে ইম্পোজ করা হয়েছে। আমি যে ফাংশনের কনসেপ্ট অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আসছি, সেই কনসেপ্ট এখানে কাজ করবে না। তো আমি অনেক কথাই বললাম, এক কথায় আমাকে নতুন করে চিন্তা করে এখানে শুরু করতে হবে। তো আমি এই বিষয়টা নিয়ে আমি এই জন্যই আগে কনসেপ্ট দিলাম যে যারাই শেখা শুরু করতেছেন সবাই মাইন্ডসেটে একটা চেঞ্জ আনতে হবে, যে আমি নতুন একটা কিছু শিখতেছি এবং নতুন শেখার জন্য আমাকে অবশ্যই একটু ডিপে যেতে হবে, ডিপে পড়াশোনা করতে হবে। তো আমি অনেক কথাই বললাম, এখন আমি শুরু করা যাক। ভেরিয়েবলস, আমি ভেরিয়েবল নিয়ে, যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, আপনারা দেখে থাকবেন যারা প্রেজেন্টেশনটা আমার দেখতেছেন, যে জাভাতে যেখানে ফাইনাল, ইন্টিজার, ডাটা টাইপ, ফাইনাল হলো একটা অ্যাক্সেস মডিফায়ার আর ইন্টিজার হলো ডাটা টাইপ, ভেরিয়েবলের নাম হলো a = 1, এটা ছিল জাভার গঠন। ঠিক কটলিনে দেখেন নিচে আমি লিখেছি যে ভ্যাল,
এই ফাইনালের পরিবর্তে কটলিনে ভ্যাল কথাটা আসছে, আর এ হলো ভেরিয়েবল, আর ডাটা টাইপটা চলে গেছে সবার শেষে। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন সি, সি প্লাস প্লাস, জাভা বা সি শার্প, এই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডাটা টাইপ আগে ডিফাইন করতে হয়, কিন্তু এই কটলিনে এসে ডেটা টাইপটাকে সবার শেষে ডিফাইন করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন, এবং কোলন সাইন ব্যবহার করার পরে ডিফাইন করতে হয়, এবং ভ্যালু ইনিশিয়ালাইজেশনটা এর পরে করতে হয়। ঠিক একইভাবে আমরা যে ভেরিয়েবলগুলো মিউটেবল ভেরিয়েবল বলে এটাকে, যে ইন্টিজার বি ইকুয়াল টু 5, যে ভেরিয়েবলগুলোর ভ্যালু চেঞ্জ করা যায় সেই ভেরিয়েবলগুলো ডিফাইন করতাম আমরা জাভাতে উপরে, যে ইন্টিজার বি ইকুয়াল টু 5, কিন্তু আমরা এখানে দেখালাম যে এখানে var বি ইন্টিজার টাইপ এখানে বলে দিলাম ইকুয়াল টু 5। এই হলো আমার সম্পূর্ণ মানে একদম বিপরীতমুখী একটা অবস্থান, জাভার সাথে এর খুব একটা মিল নেই। তা এই হলো, আমি এখানে শুরুতে এইটা বুঝাতে চাচ্ছি যে আমি জাভার মতো চিন্তা করলে এখানে কাজ করবে না, এখানে নতুন কিছু আছে। তো আমি সামনে আগাই। এই স্লাইডে আমি মূলত জাভার সাপেক্ষে একটু কটলিনের একটু মানে পার্থক্য করে দেখালাম, যেখানে অনেক পার্থক্যই আছে, এরকম অন্যান্য বিষয়ে খুব একটা অনেক পার্থক্য পাওয়া যাবে। তো আমরা প্রোগ্রামিং শুরু করার ক্ষেত্রে জাভাতে নতুন দুইটা কিওয়ার্ড, কটলিনে নতুন দুইটা কিওয়ার্ড ইন্ট্রোডিউস হয়েছে, তা হলো var এবং ভ্যাল। এই var এবং ভ্যাল কি, আমি এই বিষয়টা নিয়ে এখন একটু আলোচনা করব। ভ্যাল হলো, এটা ঠিক অনেকটা জাভাতে ফাইনাল কিওয়ার্ডের মতো, যেটা রিড অনলি লোকাল ভেরিয়েবল, এবং যে ভেরিয়েবলটা ডিফাইন করা যায় এবং তার ভ্যালুটা চেঞ্জ করা যায় না, এর ভ্যালু চেঞ্জ করা যাবে না, ভ্যালের ভ্যালুটা চেঞ্জ করা যাবে না। এটা ফাইনাল কিওয়ার্ডের মতো। এটা যদি আমি এখানে একটা উদাহরণ দিয়েছি যে ইন্টিজার ভ্যাল এ ইন্টিজার ইকুয়াল টু 1, এখানে যখনই আমি এই ভ্যালুটা আবার চেঞ্জ করতে যাব, তাহলে দেখা যাবে যে রান টাইমে কম্পাইল এরর আসবে। তো ভ্যাল দিয়ে আমরা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করব, এই ভেরিয়েবলটা চেঞ্জ করা যাবে না, এবং ভ্যাল দিয়ে যদি কোনো অবজেক্ট রেফারেন্স ডিক্লেয়ার করি, তার রেফারেন্সটাও চেঞ্জ করা যাবে না, কিন্তু ওই রেফারেন্সের মধ্যে যে অবজেক্ট রাখা হয়েছে ওই অবজেক্টের ভ্যালু পরিবর্তন করা যাবে। ভারের মধ্যে পার্থক্য হলো যে ভারের ভেরিয়েবলটা যে কোনো সময় চেঞ্জ করা যাবে। আমি এখানে একটি উদাহরণ দিয়ে দেখানো হয়েছে যে বি ইকুয়াল টু 5, এবং এর ভেরিয়েবলের ভ্যালুটা পরে বি এর মান 10 অ্যাসাইন করা হয়েছে, এবং এটা চেঞ্জ করা যাবে যে পরবর্তীতে, এবং এটা ভালো মতোই কাজ করবে। আমি একটু বলে রাখি, আমার এই প্রেজেন্টেশনটা দুই ভাগে বিভক্ত। একটা হলো আমার প্রেজেন্টেশনের পার্ট, আর একটা হলো হ্যান্ডস অন, যে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলছি সেই বিষয়গুলো নিয়ে আমি আবার হ্যান্ডস অন দেখাবো, যে আমি কিভাবে এই বিষয়গুলো কাজ করে এবং কিভাবে আমি হ্যান্ডস অন এটা দেখতে পারি। আমি একটু পরে হ্যান্ডস অন দেখাবো, একটু প্রেজেন্টেশন দেবো, তারপরে একটু হ্যান্ডস অন দেখাবো। আমি এখন আসি, একটু আগে আলোচনা করছি যে কিভাবে আমি কটলিনে ভেরিয়েবল ডিক্লেয়ার করব। কটলিনে ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমার এই তিনটা ওয়েতে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। একটা হলো ইমিডিয়েট অ্যাসাইনমেন্ট। ইমিডিয়েট অ্যাসাইনমেন্ট হলো যে আমি ডিক্লারেশনের সময় যদি এর ভিতরে ভ্যালু অ্যাসাইন করে দিই। তারপর আরেকটি হলো ইনফার্ট, এটাকে বলা হয় টাইপ ইনফারেন্স। এই পদ্ধতিটাকে আমি ভ্যাল বি ইকুয়াল টু 2, এই যে বি ইকুয়াল টু 2 বা 2 রাখা হয়েছে, এই 2 ডাটা টাইপটা হলো ইন্টিজার। তো কম্পাইল টাইমেই যেহেতু আমি 2 এখানে নির্ধারণ করে দিয়েছি, এই 2 ভ্যালুটা যে ইন্টিজার টাইপ, এটা কম্পাইলার অটোমেটিক বুঝে এই বি ভেরিয়েবলের ডাটা টাইপ ইন্টিজার টাইপ নির্ধারণ করবে। এই পদ্ধতিটাকে বলা হয় টাইপ ইনফারেন্স। এই টাইপ ইনফারেন্স কথাটা পিএইচপিতে আছে, যদিও পিএইচপিতে ডাইনামিক্যালি ডাটা টাইপিং, কিন্তু কটলিন হলো স্ট্যাটিক ডাটা টাইপিং। মানে পিএইচপিতে একটা ভেরিয়েবলের মধ্যে বিভিন্ন টাইপের ডাটা রাখা যায়, কিন্তু কটলিনে একটা ভেরিয়েবলের ভিতরে একটা ডাটা টাইপ ডিফাইন হয়ে গেলে ওই ভেরিয়েবলের ভিতরে অন্য ডাটা টাইপ রাখা যাবে না। কিন্তু টাইপ ইনফারেন্স কনসেপ্টটা পিএইচপির মতোই। যারা পিএইচপি করেছে অথবা যারা সুইফটেও টাইপ ইনফারেন্স কনসেপ্ট আছে, এবং পাইথনেও টাইপ ইনফারেন্স কনসেপ্টটা আছে।
যে আমি এখানে ভেরিয়েবলের ভিতরে যদি আমি বি ভেরিয়েবলের ভিতরে 2 রেখেছি মানেই হলো বি ভেরিয়েবল টাইপটা অটোমেটিক ইন্টিজার হয়ে যাবে। ঠিক একইভাবে ভ্যাল নেম ইকুয়াল টু বাবুল মির্জা, যেহেতু আমি এখানে টাইপ বলার দরকার নাই, টাইপ বলে দিই নেই, কিন্তু বাবুল মির্জা ডাটা টাইপটা যেহেতু স্ট্রিং ডাটা টাইপ, অটোমেটিক্যালি এই ভেরিয়েবলটা স্ট্রিং ডাটা টাইপে নির্ধারিত হবে। এই পদ্ধতিটিকে বলা হয় টাইপ ইনফার্ট, বা এটাকে একবারে বলা হয় টাইপ ইনফারেন্স। এই সিস্টেমটাকে বলা হয় টাইপ ইনফারেন্স। এবং মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সবগুলোতেই মোটামুটি এখন টাইপ ইনফারেন্স কনসেপ্টটা যুক্ত করা হয়েছে। এবং তৃতীয় পদ্ধতি হলো ডিফার্ড অ্যাসাইনমেন্ট, মানে বিলম্বিত করা, বা পরবর্তীতে আমি অ্যাসাইন করতে পারবো, কিন্তু পরবর্তীতে অ্যাসাইন করলেও আমি এই ভেরিয়েবলটা পরবর্তীতে অ্যাসাইন করলো, আমি যেহেতু ভ্যাল দ্বারা আমি বলেছি যে এটা ফাইনাল বা মানে এটা রিরাইট করা যাবে না বা পুনরায় এর ভিতরে ভ্যালু রাখা যাবে না, সেহেতু একবারে আমি সি এর ভিতরে 3 রাখার পরে এর পরবর্তীতে আমরা আর এর মধ্যে কোনো ভ্যালু রাখতে গেলেই কম্পাইলার এরর দেখাবে। আমি এই পর্যন্ত যা দেখালাম এটা নিয়ে আমি একটু হ্যান্ডসন দেখাতে চাচ্ছি। আমি দেখতে পাচ্ছি 4 জন লাইভ দেখতেছে, সবাইকে ধন্যবাদ। আমার প্রেজেন্টেশনের ধরন কেমন লাগছে এটা যদি আপনারা একটু কাইন্ডলি আমাকে জানান, তাহলে আমি আপনাদেরকে একটা মানে নিজে একটু ভালো ফিল করব। বা হ্যাঁ, আমি একটু বেশি রাত্রে শুরু করেছি কারণ আমার একটু সিস্টেমটা রেডি করতে একটু সময় লেগে গিয়েছিল। যারা দেখছেন 5 জনের কাছে আমি একটু মতামত চাচ্ছি, এবং আমি এখন একটু হ্যান্ডসন দেখাবো। আমি একটু বলি, এখানে আমি এডিটর হিসেবে কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এডিট করার জন্য অনেকগুলো পাওয়া যায়, অনেকগুলো এডিটর আছে এবং অনেক ধরনের টুলস আছে, অনলাইন টুলস আছে। আমি লাস্ট ক্লাসে যেটা আলোচনা করেছিলাম, তো আমি এখানে এডিটর হিসেবে, এবং আমি আলাদা আলাদা এডিটর ইউজ করার জন্য ভিডিও টিউটোরিয়াল ছাড়বো ইউটিউবে, এবং ওখান থেকে আপনারা সব দেখে নিতে পারবেন যে কোন টুলসটা ইউজ করে কিভাবে কাজ করবেন। কিন্তু আমি এখন এই হ্যান্ডসন দেখানোর জন্য ইন্টেলিজে আইডি ইউজ করতেছি, এবং এটা কিভাবে ইনস্টল করতে হয় এটা আসলে যারা ডেভেলপার লেভেল আছে সবাই পারবে আমার বিশ্বাস। তারপরে আমি আলাদাভাবে ভিডিও তৈরি করে আমি ছাড়বো। এখন আমার এখানে ইনস্টল করা আছে, আমি জাস্ট প্রজেক্ট নিচ্ছি। আমি এখান থেকে একটু দেখাতে চাচ্ছি যে আমি কিভাবে নতুন একটি প্রজেক্ট নিয়ে আমি শুরু করব, সেইটা আমি দেখাতে চাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি নতুন উইন্ডো আসছে। এই উইন্ডো আমি যদি কটলিন চালু করি, আমি যদি ইন্টেলিজে আইডিএ চালু করি, তখন আমি যদি এখানে ফাইল থেকে নিউ প্রজেক্ট চালু করি, ফাইল থেকে আমি আমি আবার দেখাচ্ছি, আমি ফাইল থেকে নিউয়ে গেলাম এবং এখানে দেখা যাচ্ছে যে আমার ওয়েলকাম উইন্ডো বা নতুন একটা উইন্ডো আসছে। সেই উইন্ডোতে এখানে অনেক কিছুই ইন্টেলিজে দিয়ে অনেক কিছুই করা যায়। তো আমি এখানে আমার ফোকাস হলো কটলিন প্র্যাকটিস ফোকাস, সুতরাং আমি এখান থেকে কটলিন সিলেক্ট করব। অনেক কিছু সিলেক্ট করা থাকতে পারে, আমি এখানে কটলিন সিলেক্ট করব এবং জেভিএম আইডিএ এইটা সিলেক্ট করব। নেক্সট দিলাম, আমি এটার নাম দিলাম লাইভ প্র্যাকটিসেস, কটলিন লাইভ প্র্যাকটিসেস, আমি প্রজেক্টের নাম দিলাম, নেক্সট করলাম এবং আমাকে জিজ্ঞেস করলো আমি এটা নতুন উইন্ডো চালু করব কিনা। আমি বললাম যে হ্যাঁ, আমি এটা নিউ উইন্ডোতে চালু করতে চাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন নতুন উইন্ডোটি। আমি একটু বলে নিই, এখানে যারা প্রজেক্টে কাজ করেন এক একটা প্রজেক্টে এক এক ধরনের স্ট্রাকচার থাকে। যারা বিশেষ করে অ্যান্ড্রয়েডে কাজ করেছেন এই স্ট্রাকচারের সাথে অভ্যস্ত, যে এসআরসি নামে একটা ফোল্ডার থাকবে, এই ফোল্ডারের ভিতরে আমরা জাভার ফাইল তৈরি করে কাজ করেছি। তো আমি এখন এখানে এটা ব্যান্ডউইথ বেশির কারণে হতে পারে। আমি এখন এখানে নতুন একটা, ঠিক আছে, ভিডিও আসলে একটু ল্যাগ করতে পারে, কারণ যেহেতু হয়তোবা এটা আপনাদের ওইখানেও সমস্যা হতে পারে, যেহেতু লাইভ একটু টানতে সমস্যা হতে পারে।
এখন ঠিক আছে কিনা আমি একটু রেসপন্স চাচ্ছি। আচ্ছা, আমি এখন এখানে নতুন একটি ফাইল নেব। আমরা যারা সি প্লাস প্লাসে কাজ করেছি কনসোল অ্যাপ্লিকেশনে, সেখানে মেইন নামে একটা মেথড লাগতো। ঠিক কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিসের ক্ষেত্রে তার বিকল্প নাই। তা আমি প্রথমেই একটি ফাইল নিলাম, ফাইলের নাম দিলাম হ্যালো নামে। আমি একটি ফাইল নিলাম এবং ফাইলের নাম দিলাম হ্যালো। আমি এখানে আমার গিট এনাবল করা আছে, যার কারণে আমার কাছে কোশ্চেন চেয়েছে যে আমি গিটে অ্যাড করবো কিনা। আমি বললাম হিস। ঠিক আমি এখন যদি এখানে ফাং মেইন, এই আমার হয়ে গেল কটলিনে প্রথম হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনটা লেখা। যে আমি একটু বলি কি করলাম, আমি হ্যালো নামে hello.kt কটলিনে ফাইল টাইপ কেটি নামে একটি ফাইল নিলাম, ফাইলের ভিতরে একটি ফাংশন লিখলাম ফাং। কটলিনে কোনো ফাংশন লেখা শুরু করলে ফাং কথা দিয়ে শুরু করতে হয়, FUN ফাং। তারপরে মেইনের পরে আমি এখানে প্রিন্ট এলেনের ভিতরে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। প্রিন্ট এলেন মানে হলো প্রিন্ট লাইন। আমি এটা যেমন আমরা ওই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে /n নিউ লাইন ইউজ করার ক্ষেত্রে \n ইউজ করতাম, ঠিক এখানে অনেকটা এই রকমেরই। তো আমি এখন যদি এই প্রোগ্রামটা রান করি, এখানে রান অনেকভাবে করা যায়। যেমন এখানে আমি কটলিনে যখনই আমি একটা মেইন মেথডটা পাবো, ওই পাশেই একটা গ্রিন বর্ণের প্লে বাটন আসবে। আমি যখন প্লে বাটনে ক্লিক করব, সাথে সাথে এখানে দেখাবে যে আমি এটা রান করতে চাই কিনা। আমি বললো যে রান করতে চাই, হ্যাঁ আমি দিলাম রানে দিলে তাহলে এটা কম্পাইল এবং বিল্ড হয়ে রান হবে। আমি একটু বড় করতে চাচ্ছি, হ্যাঁ বড় করে দিই সবাই যেন দেখতে পায়। এই কটলিনের প্রথম হ্যালো ওয়ার্ল্ড। থ্যাংক ইউ আকাশ ফিডব্যাক দেওয়ার জন্য, কারণ আমি তো বুঝতে পারতেছি না যে আসলে কেমন ওদিকে দেখা যাচ্ছে। প্রথমবার একটু প্রজেক্টটা বিল্ড হতে সময় নেয়, তো বিল্ড হয়ে গেছে এবং এই রান হয়ে গেছে। এখানে দেখা যাবে এই যে হ্যালো ওয়ার্ল্ড কথাটা, এই যে কনসোলে হ্যালো ওয়ার্ল্ড কথাটা প্রিন্ট করছে। দেখা যায় কিনা আমি একটু বড় করে দিলাম, এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে। তো আমরা কি যারা দেখছি তারা কি হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি? যারা দেখতে পাচ্ছি তারা কি হ্যালো ওয়ার্ল্ড কথাটা দেখতে পাচ্ছি? আমি একটু রেসপন্স চাচ্ছি, সবাই কি হ্যালো ওয়ার্ল্ড কথাটা দেখতে পাচ্ছি? ওকে, থ্যাংক ইউ আকাশ। তাহলে আমি পরবর্তী ধাপ শুরু করলাম। আমি আজকে যে কটা উদাহরণ দিয়েছি সেই উদাহরণগুলো আমি দেখাবো। আমি প্রথমে দেখাচ্ছি আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করা। তো আগেই বলছি ভ্যাল কথাটা আগে লিখতে হবে, তারপরে আমি একটা ভেরিয়েবল নিলাম এ, এরপরে আমার টাইপ বলে দিতে হবে ইন্টিজার ইকুয়াল টু 10। তো আমরা এখানে ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম। এখন আমি ভেরিয়েবলটা ঠিক ডাটা প্রিন্ট করতে পারে কিনা আমি সেইটা একটু দেখতে চাচ্ছি। প্রিন্ট এলএন এ। এখন যদি আমি এই প্রোগ্রামটা রান করি তাহলে আউটপুটে আমরা পাবো এই যে এখানে 10 প্রিন্ট করলো। এ ভেরিয়েবলের মান। আমি এক প্রেজেন্টেশনে 3 ধরনের ভেরিয়েবল দেখিয়েছিলাম। তো আমি 3 ধরনের ভেরিয়েবল আমি এখানে 3 ধরনের ভেরিয়েবলের উদাহরণ দিচ্ছি। প্রথম যে আমি ভেরিয়েবলের ধরনটা দেখিয়েছিলাম, প্রথম এই ভেরিয়েবলটা ছিল ইমিডিয়েট অ্যাসাইনমেন্ট। এটা হলো ইমিডিয়েট অ্যাসাইনমেন্ট ভেরিয়েবল। আর দ্বিতীয় আমি এখন যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব সেটা হলো ইনফার্ট ইকুয়াল টু 5। এখানে আমি ভেরিয়েবল নেমের পরে টাইপ যদিও ডিক্লেয়ার করিনি, কিন্তু এটা ইন্টিজার টাইপ আকারে কাজ করবে। ইন্টিজার টাইপ আকারে এই বি ভেরিয়েবলটা অটোমেটিক্যালি ইন্টিজার টাইপ হয়ে যাবে। এবং লাস্ট যে টাইপটা ছিল আমি দেখিয়েছিলাম ডিফার্ড অ্যাসাইনমেন্ট, সেটা ছিল এরকমের ভ্যাল সি ইকুয়াল টু 15 সরি
ইন্টিজার এবং ডিফার্ড অ্যাসাইনমেন্ট মানে হলো আমি পরে বিলম্ব করে অ্যাসাইন করব, পরে অ্যাসাইন করতে পারবো, ইকুয়াল টু 15। এখানে এই তিনটা ভেরিয়েবলই রিড অনলি, এটার ভ্যালু আর দ্বিতীয়বার চেঞ্জ করা যাবে না। আমি যদি এখানে এ ইকুয়াল টু যদি আমি 4 লিখতে চাই সম্ভব হবে না, এখানে কম্পাইল এরর দেখাবে। অথবা যদি বি ইকুয়াল টু 2 লিখতে চাই হবে না সম্ভব, এবং সি ইকুয়াল টু যদি 7 লিখতে চাই সম্ভব হবে না। আচ্ছা, আরেকটা জিনিস বলি, কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্টেটমেন্ট বা লাইনের শেষে সেমিকোলন দেওয়ার প্রয়োজন নাই, দেওয়া যায়, এটা বাড়তি প্যারা নেওয়ার দরকার নাই। আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের শেষে এই যে এখানে বলছে যে ভেরিয়েবল ক্যান নট বি রিঅ্যাসাইন্ড, ভেরিয়েবল ক্যান নট বি রিঅ্যাসাইন্ড মানে ভ্যাল কিওয়ার্ড দিয়ে কোনো ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করা হয় কটলিনে, তাহলে এগুলো রিড অনলি টাইপের, মানে এর ভিতরে দ্বিতীয়বার ডাটা অ্যাসাইন করার কোনো কায়দা বা অ্যাসাইন করা যাবে না। তো এই ছিল আমার প্রথম 3টে উদাহরণ। এরপর আমি এখন একটা উদাহরণ দেব, সেটা হলো স্ট্রিং টেমপ্লেটিং। আমরা টেমপ্লেট তো জানি যে একটা প্যাটার্ন, সেই প্যাটার্ন স্ট্রিংয়ে একটা টেমপ্লেট আছে, এটা খুবই ভালো কাজ করে। আমরা সি++-এ আউটপুট প্রিন্টের ক্ষেত্রে বিশেষ একটি কায়দা অবলম্বন করতাম, যেমন প্রিন্ট %d, %f, %i এই ধরনের ভেরিয়েবল প্রিন্ট করার জন্য এই ভ্যালুগুলো ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে ব্যবহার করতাম। কটলিনে এরকমের এর চেয়েও খুব সহজ এবং সুন্দর একটি পদ্ধতি রয়েছে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে ভেরিয়েবল a var a ইকুয়াল টু 1, এবং আমি ভ্যাল s1 ইকুয়াল টু আমার লেখা হলো, এখানে ভ্যাল s1 ইকুয়াল টু লেখা হলো a ইজ $a। ডলার বলতে কোনো ভেরিয়েবলের আগে যদি স্ট্রিংয়ের ভিতরে কোনো ভেরিয়েবলের আগে যদি ডলার চিহ্ন দেওয়া হয়, তাহলে ওই ভ্যালুর মানটা সরাসরি প্রিন্ট করতে পারে। আমি এইটা একটু এখানে সরাসরি দেখাচ্ছি, যে আমি এখানে s1 নামে একটা ভেরিয়েবল নিলাম, val s1 নামে একটা ভেরিয়েবল নিলাম, এবং এখানে লিখলাম a ইজ $a। অটোমেটিক্যালি আমি যদি এখন এটা প্রিন্ট করি, আমি আগেরগুলো ফেলে দিই, তাহলে দেখা যাবে এখানে, এখন আমি রান করি, তাহলে আউটপুটে টেমপ্লেটিং আকারে দেখাবে। হ্যাঁ, আকাশ লিখছো 4, CHR 4-এর জন্য কি লিখতে হবে? হ্যাঁ, 4-এর জন্য তুমি 4 লিখলেই হবে, কোনো সমস্যা নাই। আমার ওই ভেরিয়েবলটা প্রিন্ট হয়নি না, আমি আবার দেখাচ্ছি, ভ্যাল s1 ইকুয়াল টু a ইজ $a, আমি প্রিন্ট লিখলাম s1। আমি যদি এখন প্রিন্ট করি, হ্যান্ডসন দেখাইতে গেলে একটু সময়ই যাবে, যেহেতু নেক্সট ডেতে দেখা যায় যে আরো আগে শুরু করা যায় কিনা। এই যেখানে দেখা যাচ্ছে যে এইটাই স্ট্রিং টেমপ্লেটিং, যে আমি একটা স্ট্রিংয়ের ভিতরে ভেরিয়েবলকে আমি সরাসরি $সাইন ইউজ করে প্রিন্ট করতে পারি। এখানে আরো অনেক উদাহরণ আছে, আমি এগুলো আস্তে আস্তে দেখাবো। আকাশ, তোমার 4-এর জন্য ক্যারেক্টার তোমার 4-এর জন্য 4 লিখলেই হবে, যেমন VAL C:\CHAR, বাস, ইজ ইকুয়াল টু আমি দিলাম a, ব্যাস, সরাসরি 4-এর জন্য 4 কথাটা ব্যবহার করা যাবে। আচ্ছা, স্ট্রিং টেমপ্লেটিং এর আরো বড় সুবিধা হলো যে আমি কোনো অবজেক্টের মেথডকে কল করতে পারবো সরাসরি। এখানে একটা উদাহরণ আছে, উদাহরণটা এটা এখন যেহেতু আমাদের
একটু সময় লাগতেছে, আমি এই উদাহরণটা হ্যান্ডস অন দেখাচ্ছি না। এখন আমি দেখাবো হলো ইফ এক্সপ্রেশন। এখানে একটা কথা বলতে হবে যে আমরা যারা প্রোগ্রামিং করি, স্টেটমেন্ট এবং এক্সপ্রেশনের মধ্যে একটা পার্থক্য আছে। স্টেটমেন্ট হলো প্রতিটা লাইন, আর এক্সপ্রেশন হলো একটা ভ্যালু, যেখানে এক্সপ্রেশন হলো এক কতগুলো মানে রাশিমালা, যেটা ক্যালকুলেশন করে একটা ভ্যালু রিটার্ন করে। তো কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইফ এবং আরও কিছু যেমন হোয়েন, এগুলোকে এক্সপ্রেশন আকারে লেখা যায়। আমি এখানে উদাহরণটা দেখলে ক্লিয়ার বোঝা যাবে। যেখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণ এখানে বলা হচ্ছে যে ম্যাক্স একটা ভেরিয়েবল, এখানে এ একটা ভেরিয়েবলের মান রাখা হয়েছে। এখন যদি এ গ্রেটার দ্যান বি হয়, তাহলে ম্যাক্স ইকুয়াল টু বি নির্ধারিত হবে। এইটাকে একটু অন্যভাবে লেখা যায় যে এক্স ইকুয়াল ম্যাক্স ইন্টিজার এ গ্রেটার দ্যান বি, ম্যাক্সের ভিতরে এ আসবে, এবং যদি ফলস হয় তাহলে ম্যাক্সের ভিতরে বি যাবে। এই জিনিসটা কি কটলিনে একদম এক লাইনের ভিতরে খুব সহজভাবে ব্যবহার করা যায়। মজার বিষয় হলো কটলিনে টার্নারি অপারেটর নাই। এই টার্নারি অপারেটরের পরিবর্তে সরাসরি ইফকে ব্যবহার করা যাবে কটলিনে। যেমন ইফ এ গ্রেটার দ্যান বি, এখানে ম্যাক্সের মান এ এর চেয়ে বড় হলে ম্যাক্সের মধ্যে এ আসবে, এবং এর চেয়ে ছোট হলে ম্যাক্সের ভিতরে বি আসবে। আমরা একটু এটা চাইলে আমরা একটু হ্যান্ডস অন করে দেখতে পারি যে আমরা মানে এক কথায় এক্সপ্রেশন, মানে আগে তো আমরা ইফকে আমরা স্টেটমেন্ট আকারে লিখতাম, কিন্তু কটলিনে ইফকে স্টেটমেন্ট আকারে লেখা যায় এবং এক্সপ্রেশন আকারে লেখা যায়, দুইটা ভাবেই লেখা যায়, দুই পদ্ধতিতেই লেখা যায়। তা আমি এখন এখানে একটা উদাহরণ দিচ্ছি। আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যে তিনজন আমার লাইভ দেখতেছেন এর মধ্যে, এই যে আমি এ এবং বি নামে দুইটা ভেরিয়েবল নিলাম, এবং আমি আমাদের ট্রেডিশনাল পদ্ধতিতে আমি যদি এখানে ম্যাক্স নামে একটা ভেরিয়েবল নিই, আমরা করতে পারি এ গ্রেটার দ্যান বি। এইটা হলো আমাদের ট্রেডিশনাল পদ্ধতি। আমরা এতদিন যে কাজ করে আসছি বা এতদিন যে ইফ কন্ডিশন লিখে আসছি, এইটা ছিল আমাদের গতানুগতিক আগের পদ্ধতি। কিন্তু বর্তমানে এই জিনিসটাকে আরো শর্ট করে লেখা যায়। সেটা হলো কিভাবে, max equal to if a greater than b, ব্যাস এইভাবে লেখা যায়। এবং আমি আগে বলেছি একটু আগে যে কটলিনে টার্নারি অপারেটর নেই, সুতরাং এই ইফ ব্যবহারকারী ইফকে এক্সপ্রেশন আকারে ব্যবহার করে এই সুবিধাটা নেওয়া যায়, এবং ইফকে আমরা স্টেটমেন্ট আকারে ব্যবহার করতে পারবো এবং এক্সপ্রেশন আকারে ব্যবহার করতে পারবো। আমরা এখন প্রেজেন্টেশনে ফিরে আসলাম আবার। আমরা এখন যে উদাহরণটা দেখব সেই উদাহরণটা হলো হোয়েন। আমরা সি প্লাস প্লাস সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই সুইচ কেস ইউজ করেছি। তো হোয়েন হলো ঠিক ওই রকমেরই, সুইচ কেসের মতোই। এক কথায় সুইচ কেস কে বাতিল করে এখানে হোয়েন কনসেপ্টটা নিয়ে আসা হয়েছে। তো আমি এখানে হোয়েন, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, এক্স হলো যে কোনো একটা ভেরিয়েবল, এর কেস দুইটা আছে, 1 এবং 2। যদি এক্স এর মান 1 হয় তাহলে প্রিন্ট হবে x ইকুয়াল টু 1, আর এক্স এর মান যদি 2 হয় তাহলে প্রিন্ট হবে x ইকুয়াল টু 2, অথবা
প্রিন্ট হবে এক্স নাইদার ওয়ান এলস। এটা হলো ডিফল্ট। আমরা সুইচ কেসের ক্ষেত্রে যেটা ছিল যে কোনোটার সাথে ম্যাচ না করলে আমরা ডিফল্ট এক্সিকিউট করবো, এটা ছিল, এটা হলো সেইটা ডিফল্ট। তা আমি এইটা একটু হ্যান্ডসন দেখাইতে পারি। আমি আগেরগুলা মুছে ফেলি। যে চারজন দেখতে পাচ্ছে আমার ইয়া কি ক্লিয়ার আছে কিনা আমি জানি না, প্রেজেন্টেশনটা ক্লিয়ার আছে কিনা। আমি একটু এই হোয়েনের উপরে হ্যান্ডসন দেখাচ্ছি। আচ্ছা, আরও কয়েকটা টাইপ আছে, আমি একটু দেখাই নিই, তারপরে হ্যান্ডসনটা শেষ করি। এখানে হোয়েনকে আমরা মাল্টিপল কেস হলে আমরা কমা কমা দিয়েও আমরা ইউজ করতে পারবো। যেমন এখানে দুইটা কেস, 0 এবং 1 দুইটা কেস, আমরা 0, 1 দিয়েছি, আমরা চাইলে আরও দিতে পারবো 2, 3। তো এক্ষেত্রে এই কেসের সাথে যে ভ্যালুটা এক্স এর ভ্যালু যার সাথে ম্যাচ করবে সেইটা প্রিন্ট হবে, নতুবা ডিফল্ট হিসেবে আদারওয়াইজ যদি কারোর সাথে ম্যাচ না করে সেটা প্রিন্ট হবে। এইটা হলো আরেকটা গঠন। এবং আমরা এই হোয়েনের ভিতরে আমরা যে কোনো ফাংশন বা মেথডকে কল করতে পারবো, এবং মেথডের লজিকের সাথে যদি মিলে বা ট্রু ফলস হয়, তাহলে যেমন এখানে পার্স ইন্টিজার, এই ইন্টিজার ভ্যালুটা যদি এক্স এর ভ্যালুর সাথে, পার্স ইন্টিজারের ভ্যালু যদি এক্স এর সাথে ম্যাচ করে, তাহলে তাহলে এইটা কাজ করবে বা প্রিন্ট হবে, আর না ম্যাচ করলে ডিফল্ট ভ্যালু প্রিন্ট হবে। ঠিক একইভাবে আমরা রেঞ্জ হিসেবেও হোয়েনের ভিতরে আমরা ইউজ করতে পারবো। ইন ব্যবহার করে হোয়েনের ভিতরে ইন ব্যবহার করে আমরা রেঞ্জ হিসেবে ইউজ করতে পারবো। ও, কোড করার সময় স্ক্রিন থেমে যায়। আচ্ছা, হয়তো বা এটা এক কথায় আইডিটা অনেক ভারী, তো ভারী থাকার ফলে হয়তো বা এটা লোড হইতে একটু টাইম নেয়, যার কারণে আর কি আমার মনে হয় যে এই জন্য একটি থেমে থেমে যায়, আমার ধারণা এটা আর কি, যে কারণ একটু অনেকগুলো টুলস একবারে লোড হয়, তো একবারে ভিডিও করার টুলস, সাথে সাথে প্রেজেন্টেশন, আবার সাথে সাথে আইডি ব্যবহার হচ্ছে, সুতরাং এটা একটু জাস্ট এই কারণেই হয়তো বা এই সমস্যাটা হচ্ছে। তো আমি আমার প্রেজেন্টেশন আবার ফিরে যাই। তো আমার এই ধরনের এখানে আমি হোয়েনের 4 ধরনের উদাহরণ দিলাম, যে আমি একটা একটা করে চেক করতে পারি সুইচে হোয়েন যে কন্ডিশনগুলো ক্রস চেক করতে হবে সেটা একটা একটা করতে পারি, অথবা কমা কমা দিয়ে দিতে পারি যদি একটা ভ্যালুর সাথে কম্প্যারিজন হয়, আর মাল্টিপল হলে আলাদা আলাদা অবশ্যই দিতে হবে। আর মেথডের ভ্যালু যদি কোনো একটা বাহির থেকে কোনো একটা ফাংশন কল করে, সেটাও আমরা এখানে কন্ডিশন চেক করাতে পারি। এবং ইন ব্যবহার করে রেঞ্জও ব্যবহার করতে পারি। যেমন এখানে দেখা যাচ্ছে যে এক্স ইন 1 to 10, 1 থেকে 10 এর মধ্যে যে কোনো একটার সাথে মিললে হবে, অথবা ইন ব্যবহার করে একটা লিস্ট ভ্যালিড নাম্বার 7, 65, 4, 37, এখানে যার সাথে ম্যাচ করবে সেটা কাজ করবে। ঠিক একইভাবে নট ইন যদি এর কারোর সাথে না মেলে, তাহলে আমরা এখানে এইটা ব্যবহার করবো, অথবা ডিফল্ট হিসেবে যেটা আছে সেটা প্রিন্ট করবে। এর পরের পার্ট আছে ফাংশন। 5 জন দেখতেছেন, এর মধ্যে টেকনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ডের কজন আছে আমি ঠিক বুঝতে পারতেছি না, বাট আমার প্রেজেন্টেশন কেমন বোঝা যায় যদি আপনারা একটু ফিডব্যাক দিতে পারেন। আমার ছবির কারণে হয়তো প্রবলেম হচ্ছে। আমি সুইচ কেসের হ্যান্ডসন দেখাতে পারি একটু। যেমন আমি
থ্যাংক ইউ আকাশ। হ্যাঁ, আনিসুর রহমান নয়ন, থ্যাংক ইউ দোস্ত আমার লাইভ দেখার জন্য। আমার কথা স্পষ্ট বোঝা গেলে তো ভালো। অনেক রাত হয়ে গেছে, আমি আসলে মনে করছিলাম যে কম সময়ে দেখাতে পারবো, আধা ঘন্টার মধ্যে, কিন্তু দেখা যাচ্ছে যে প্রেজেন্টেশন আর হ্যান্ডস অন দুইটা দেখাতে গেলে একটু সময় নেয়। যার কারণে এইটাই আমি এরপর থেকে আগামী সপ্তাহে এত বড় টপিক করব না। আজকে ফাংশনটা আগামী পর্বে দেখাবো। আজকে আর ফাংশন নিয়ে কথা বলবো না, আমি এই সুইচ কেসের উদাহরণটা দেখিয়ে শেষ করব। তো আমি এখানে আমি জাস্ট একটু কপি পেস্ট করে নিয়ে আসতে পারি। বাস, এই যে আমি হোয়েন এখানে উদাহরণ দিলাম। এখানে এক্স একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। মেইনের ভিতরে আমি হোয়েন একটা ভেরিয়েবল ইয়ে করলাম, কারণ ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে VAL x ইকুয়াল টু 2। আমার এক্স এর মান যেহেতু 2 নির্ধারণ করা হয়েছে, সুতরাং এই দ্বিতীয় কন্ডিশন যদি আমি এখন প্রিন্ট করি তাহলে দ্বিতীয় কন্ডিশনের সাথে ম্যাচ করবে। আমি যদি এই প্রোগ্রামটা রান করি তাহলে দেখা যাবে, দিলাম রান। থ্যাংক ইউ নয়ন। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে যে হোয়েন হলো, আমি একটু কি বলেছিলাম, এটা সুইচ কেসের মতো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যার সাথে মিলবে সেটাই এখানে কাজ করবে। তো এখানে হোয়েনের আরেকটা গঠন আছে যে আমি যদি চাই পাশাপাশি কোনো দুইটা কেসের ক্ষেত্রে যদি একই ভ্যালু কাজ করাইতে হয় তাহলে কমা দিয়ে আমি 2 দিলেই হয়ে যাবে। কমা দিয়ে 2 দিলেই, 2-এর পরে অ্যারো চিহ্ন দিতে হবে। আর এখানে আমি দিলাম 3, এখানে x ইকুয়াল টু 1 or 2, আর এখানে দিয়ে দিলাম x ইকুয়াল টু 3, neither 1, 2, 3। আমি যদি এটা রান করি, এই যে এখানে x ইকুয়াল টু 1 or 2, যেহেতু আমার এই কন্ডিশনটার সাথে মিলে গেছে সেহেতু এখানে দেখাচ্ছে x ইকুয়াল টু 1 or 2। আমি যদি এর বাহিরে যে কোনো একটা ভ্যালু দিই 5 বা 6, তাহলে দেখা যাবে যে এলস পার্টটা এক্সিকিউট হবে, যে x ইজ নাইদার 1, 2 nor 3। এই যে এখানে দেখা যাচ্ছে, আমি একটু বড় করে দিলাম। তো আমরা এখন এখানে আরো অনেকগুলো উদাহরণ আছে, তো এই উদাহরণগুলো প্র্যাকটিস করলে আমার মনে হয় যে আরো সহজ হবে। খুব কঠিন না, জিনিসটা খুবই সোজা। অন্যান্য যদি এখানে কারো জাভা, সি প্লাস প্লাস বা সি শার্প অথবা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট থাকে, খুব একটা কঠিন না, কিছু ব্যতিক্রম আছে যেগুলো একটু খুঁটিনাটি একটু দেখলে আরো সহজ হয়। আমরা একটু প্রেজেন্টেশনে যাই এবং আজকে ফাংশন নিয়ে আর আলোচনা করব না, এই পর্যন্তই রাখবো। এই যে এই উদাহরণটাও আপনারা করে দেখতে পারেন। এটা মানে অন্য কোনো ফাংশনকে কল করে এখানে এটা করা যাবে, অথবা আমিও দেখাতে পারি, খুব সহজভাবে দেখানো যাবে। যেমন এখানে এক্স আছে, আর এখানে আমি যদি এখানে একটি মেথড নেই, ফাংশন নিয়ে আমি নেক্সট ক্লাসে কথা বলবো, অনেকের অনেক প্রশ্নই থাকতে পারে। এখন যদি আমি রান করি তাহলে দেখা যাবে যে এখানে যে এই পার্স ইন্টিজার এই মেথডটা এখানে ট্রু হবে এবং এটা কল করবে। একটু সবাই দেখতে পাচ্ছেন কিনা আমি একটু এনশিওর হতে চাচ্ছি। ইয়েস নয়ন, এটা আমি গত শুক্রবার দিন আরও একটা লাইভ ক্লাস করেছিলাম যে কেন কটলিন শিখতে হবে। ওখানে কটলিন এর অনেক মানে কটলিন যে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্যই না, শুধু এটা দিয়ে অন্যান্য প্ল্যাটফর্মের জন্য কাজ করা যাচ্ছে, এবং গুগল এবং জেটব্রেইনস মিলে এটাকে এমনভাবে ডেভেলপ করতেছে বা এমন একটা প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছে যে এটা দিয়ে যে কোনো প্ল্যাটফর্মের জন্য কাজ করা যাবে, এই আর কি। তো এখানে আমি একটা উদাহরণ দিলাম যে এখানে আমি একটা ফাংশন তৈরি করেছি, সেই ফাংশনকেও এখানে কল করলাম এবং ফাংশনের সাথে এক্স এর ভ্যালু ম্যাচ করলে আউটপুট হিসেবে কাজ করানো যাবে। আর একটা জিনিস, আমি একটু আগে ইফের একটা উদাহরণ দেখিয়েছিলাম, এখানে সেই উদাহরণটাও কিন্তু এখানে কাজ করানো যাবে।
কিভাবে কাজ করাবো ইজিলি, রিটার্ন এক লাইনে, একটু আগে আমি উদাহরণ দিয়েছিলাম টার্নারি অপারেটরের ব্যতিক্রম, আর ই টি ইউ রিটার্ন, এখানে লাগবে না, যে আমি একবারে দুইবার রিটার্ন না দিয়ে আমি একবারে দিতে পারতেছি। মানে ইফকে আমরা এখন থেকে স্টেটমেন্ট না শুধু এক্সপ্রেশন আকারেও লিখতে পারবো। এই যে এক লাইন, আমি এখানে ব্র্যাকেট না দিলেও সমস্যা নাই যেহেতু সিঙ্গেল লাইন, মানে পুরো ইভেন্ট। একটু আগে আমি এইটা দেখালাম যে একটু আগে যে উদাহরণটা করেছি সেই উদাহরণের জন্য। তো এটা হলো আমার দ্বিতীয় উদাহরণ ছিল সুইচ কেসের। আর লাস্ট আরেকটা উদাহরণ ছিল এইটা, যে মাল্টিপল লিস্টের মধ্যে থেকেও ভ্যালু এনে কম্পেয়ার করে কাজ করানো যাবে। আমি সেই উদাহরণটা এখন দেখাচ্ছি। এই যে 1 থেকে 10, এক্স এর মান যদি 1 থেকে 10-এর মধ্যে হয়, ডট ডট দিয়ে এখানে ইন কথাটা ব্যবহার করতে হবে, যে এইভাবে আমি ইন ব্যবহার করে আমরা মাল্টিপল রেঞ্জের ভিতরে চেক করতে পারবো। এখন যদি আমি রান করি, এক্স এর মান যদি 6, তাহলে আমার এক্স ইজ ইন রেঞ্জ, এই লাইনটা হবে। কিন্তু আমি যদি এক্স এর মান যদি আমি এর বাহিরে দিই, যেমন 100 দিই, তাহলে আমাদের এই লাইনটা এক্সিকিউট হবে। আমি আউটপুট হিসেবে দেখাচ্ছি। আচ্ছা আকাশ, তোমার প্রশ্নটা খুব সুন্দর। ফ্লাটার অর কটলিন, হুইচ ইজ দ্য বেস্ট ফর অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম? দেখো, গুগল 2017 সালে কটলিন এনেছে এবং ওই বছরই কিন্তু ফ্লাটারকে ইন্ট্রোডিউস করেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে কি যে ফ্লাটার দিয়ে মাল্টি প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, মানে অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটোর জন্যই অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, এটা আমরা সবাই জানি। যে ফ্লাটার দিয়ে অ্যান্ড্রয়েড আইওএস দুইটাতেই অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায়। কিন্তু কথা হলো যে গুগল বর্তমানে দেখা যাচ্ছে যে গুগল কটলিনকে এমন একটা ভাবে ডেভেলপ করতেছে, বা কটলিনকে নিয়ে এমনভাবে কাজ করতেছে যে কটলিন দিয়ে অ্যান্ড্রয়েড করা যাবে, আইওএস করা যাবে, পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্মের জন্য কাজ করা যাবে। সুতরাং আমি বলবো যে তুমি যদি ফ্লাটার শুরু না করে থাকো, তাহলে আমি বলবো কটলিনে থাকাটাই উত্তম হবে। এবং একটু অপেক্ষা করলে দেখা যাবে যে কটলিনের মাল্টি প্ল্যাটফর্ম টুলসটা যদি এখনো ওটা বেটা পর্যায়ে আছে, ওটা ম্যাচিউর হয়নি, ওটা ম্যাচিউরড হয়ে গেলে দেখা যাবে যে কটলিনে যারা থাকবে তাদের জন্য এটা বেস্ট প্ল্যাটফর্ম হিসেবে হবে, এই আর কি। তো আমি যে উদাহরণটা দিয়েছিলাম, এই যে এটার আউটপুট আসছে, যে আমি রেঞ্জ চেক করতে পারলাম। তো আজকে আমি আমার আলোচনা এই পর্যন্তই রাখি। নেক্সট ক্লাসে আমি ফাংশন নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব আগামী শুক্রবার। আজকের ক্লাস কেমন লাগলো সবার কাছে একটু মতামত চাইতে পারি। রাত 12টা 14 বাজে, সবাই একটু ফিডব্যাক দিলে ভালো হবে, এবং আমি সবার কাছ থেকে ফিডব্যাকটা নিয়ে আমি শেষ করতে পারি। সময়টা 11টা ঠিক আছে কিনা একটু সবাই মতামত দিতে পারে। আর রাহান শরীফ আশা করি পুরোটাই দেখেছে। তো রাহান শরীফের কাছে আজকের আমার আলোচনা কেমন লাগলো, যদি রাহান শরীফ একটু ব্যাখ্যা দেয় বা বলে, মন্তব্য দেয়, তাহলে। এবং আমি আজকে আকাশ, তুমিও পুরোটা দেখছো না? হ্যাঁ আকাশ, তোমার আর কিছু বলার আছে? থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ আমার এই অনেক রাত বসে আমার রাতভর প্রেজেন্টেশন দেখার জন্য। তবে আমি আরো এনগেজমেন্ট চাই। যদিও আমার এখানে 5 জন আজকে দেখেছে, তো এখানে যদি আরো দেখে আমারও ভালো লাগবে, কারণ যেহেতু আমি এটা সবার জন্য ওপেন করছি, এবং আমি এগুলো নিয়েই নেক্সটে সুন্দর করে ভিডিও তৈরি করব এবং ইউটিউবে ছাড়বো। তো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সবাইকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। ইউটিউবে বাবুল মির্জা দিয়ে সার্চ দিলেই হবে, আমার চ্যানেলটা পাওয়া যাবে। সবাইকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। এই যে এখানে আমি একটু দেখাচ্ছি যে আমার এখানে, আশা করি যে আমার চ্যানেলটা দেখা যাবে, বাবুল মির্জা। এবং আমার সাথে কিপ ইন টাচে থাকবেন, আমি ধারাবাহিকভাবে অন্যান্য টেকনোলজি নিয়েও। এই যে এইটা হলো আমার ইউটিউব চ্যানেল। তো আমি আরও অন্যান্য টেকনোলজি নিয়েও আস্তে আস্তে কাজ করা মানে লাইভে শুরু করব। এটা কটলিনের পরে আমি অ্যান্ড্রয়েড নিয়ে আসবো, অ্যান্ড্রয়েডের পরে আমি অন্যান্য কোনো সিরিজ শুরু করব, সেটা আইওএস হতে পারে অথবা ডটনেট হতে পারে, ডিপেন্ড করে আসলে ডিমান্ডের উপরে যে আমি কোন দিকে যাব, কিংবা হতে পারে যে অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মের জন্য হতে পারে।
এটা ডিপেন্ড করে যে সবার ভিউ। আমি চাই যে আমার এখানে যারা ভিডিও দেখছে, যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের আছে, তারা যেন আমাকে মতামত দেয়, এবং আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা ইউটিউবে গিয়ে বাবুল মেহেদি দিয়ে সার্চ দিলে আমার চ্যানেলটা পাওয়া যাবে। হ্যাঁ, ভয়েস মাঝে মাঝে সমস্যা করছিল, আশা করি সমাধান হয়ে যাবে। আমি আশা করি সমাধান হয়ে যাবে, যদি আমার যে এখনকার ইন্টারনেট স্পিড আছে এটা যদি বেস্ট না হয়, তা আমি চেষ্টা করব যে এর চেয়ে আরও বেশি ভালো স্পিড বা ব্যান্ডউইথ নিতে, যাতে আমি এটা সিমলেসলি ইউটিউবে লাইভ করতে পারি। তো টাইমটা 11টা থেকে মনে হয় যে একটু লেট হয়ে যায়, বাট সবার মতামতটা একটু জানাইতে পারলে ভালো হবে যে টাইম 11টা ঠিক আছে কিনা, এইটাই সে কথা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো ইউটিউব লাইভ এখানেই শেষ করছি। যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অশেষ ধন্যবাদ। 11টা থেকে 12টা, ওকে, থ্যাংক ইউ রায়হান শরীফ। আমি আরও বিস্তারিত নিয়ে আসব, এবং আমি যেন একটা অ্যান্ড্রয়েড কটলিন কমিউনিটি ডেভেলপ করতে পারি, এবং সবার সাথে সেটা শেয়ার করো, যাতে সুন্দর একটা কমিউনিটি ডেভেলপ করতে পারি এবং আমরা টেকনোলজিটা ছড়াই দিতে পারি। তো আজকে এই পর্যন্তই। নয়ন নয়ন তোমাকে ধন্যবাদ রাত জেগে আমার ইউটিউব ফেসবুক লাইভ দেখার জন্য। রায়হান শরীফ তোমাকে ধন্যবাদ। আকাশকে ধন্যবাদ রাত জেগে আমার লাইভ দেখার জন্য। আর কে কে লিখছে দেখি তো, কে কে, অনেক লোক দেখছে, হ্যাঁ, অনেক অনেক কথাই লেখছে। শেখ মাহি তোমাকে ধন্যবাদ রাতভর আমার লাইভ দেখার জন্য। ফলগু ভাইকেও ধন্যবাদ, বুলবুল ভাইকে ধন্যবাদ, জাহাঙ্গীর আলম ভাইকেও ধন্যবাদ, সৌরভকে ধন্যবাদ, সাব্বির ধন্যবাদ, মোজাম্মেল, বিপুল, থ্যাঙ্কস গিভিং পর্ব, আর কোনো নাম বাদ গেছে কিনা আমি জানি না। তো আজকে এই পর্যন্তই, 11টা 22 বেজে গেছে। দেখা হবে আগামী সপ্তাহে শুক্রবার রাত 11টায়। আমি আগামী পর্বে নিয়ে আসব কটলিনের পরবর্তী ধাপ ফাংশন, এবং এর সাথে সাথে আরও রিলেটেড বিষয়গুলো, এবং কটলিনের খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন। এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারেন, ফেসবুকে বা আমার মেসেঞ্জারে দিলেন, আমি সময় নিয়ে আপনাদেরকে উত্তর দিতে চেষ্টা করব, অথবা লাইভে এসে আপনাদের উত্তরগুলো দিতে চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই।